হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? প্রতিবারের মতো আমি আজও তোমাদের জন্য খুবই সুন্দর একটা চাইনিজ ড্রামার গল্প নিয়ে এসেছি। ড্রামার গল্পটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। গল্পের ভিতরে আমরা দেখব চায়নার সব থেকে বড় একটা সুপারস্টার একটা গুলোমুলো সিম্পল মেয়েকে ভালোবেসে ফেলে। চলো আমরা ইন্ট্রোতে আর কিছু বলবো না, আমরা সরাসরি গল্পে চলে যাই। ড্রামার শুরুতে আমরা আমাদের হ্যান্ডসাম হিরোকে দেখি, তার নাম গুশি। গুশি চায়নার অনেক বড় একটা সুপারস্টার। গুশির ম্যানেজার তার কাছে একটা নতুন মুভির কন্ট্রাক্ট নিয়ে আসে, তবে গুশি সেই কন্ট্রাক্টটা রিজেক্ট করে দেয়। এর পরের সিনে দেখি সমস্ত মিডিয়ার লোকেরা তার ইন্টারভিউ নেওয়ার জন্য চলে আসে। একটা সাংবাদিক বলে, নেক্সট আপনার কোন মুভি রিলিজ হবে আর কবে হবে? গুশি তখন বলে, আমি আর কোনো মুভি করতে চাই না, আমি এসব থেকে ব্রেক নিতে চাই। এসব শুনে তো গুশির ম্যানেজার প্রচন্ড রাগ করতে থাকে। এরপর আমরা আমাদের গুলোমুলো কিউট হিরোইনকে দেখি, তার নাম শিয়াও এবং সে একটা আর্কিওলজিস্ট। আজ সে তার বাবার সাথে কাজ করছিল, তখন সে পা স্লিপ করে পড়ে যাচ্ছিল, তবে তার বাবা এসে তাকে বাঁচায়। কিন্তু শিয়াওকে বাঁচাতে গিয়ে তার বাবার অনেক বড় আঘাত লাগে, এজন্য তখনই তাকে হসপিটালে নেওয়া হয়। তার বাবার বড় কোনো সমস্যা হয়নি, তবে জ্ঞান ফিরছে না। সিটি স্ক্যান করলে জানতে পারে তার বাবার মাথায় কিছু একটা হয়েছে, হয়তো ব্রেন ক্যান্সার হতে পারে। তাই ডক্টর শিয়াওকে বলে, তুমি তোমার ফ্যামিলিকে ইনফর্ম করো। শিয়াও বলে, আমার বাবার আমি ছাড়া আর কেউই নাই। আসলে তার মা তার বাবাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে। শিওয়ের বাবার যখন জ্ঞান ফিরছিল তখন বারবার তার মায়ের নাম নিচ্ছিল আর বলছিল, লিয়ং তুমি আমাকে ছেড়ে চলে যেও না। এটা শুনে শিয়াওয়ের কাছে অনেকটা খারাপ লাগে। জ্ঞান ফিরে আসলে শিয়াওয়ের বাবা বলে, চলো আমরা বাসায় চলে যাই, আজ যে তোমার বার্থডে, রিপোর্ট পরে দেখা যাবে। এরপর আমরা আমাদের এই ড্রামার সেকেন্ড ফিমেল লিডকে দেখি এবং তার নাম জি। জি একটা সুপারস্টার এবং সে আমাদের হিরো গুশির এক্স গার্লফ্রেন্ড। গুশির সাথে আজ তার 3 বছর পর দেখা হয়। গুশি বলে, তুমি যখন আমাকে ব্রেকআপ করে চলে গিয়েছিলে তখন আমি কোথায় ছিলাম, আজ আমি কোথায় পৌঁছে গিয়েছি। এখন আমি চায়নার সব থেকে বড় সুপারস্টার, তুমি চাইলে আমার লাইফে ফিরে আসতে পারো। এটা শুনে জি বলে, 3 বছর আগে আমি তোমাকে কি জন্য ব্রেকআপ দিয়েছিলাম এটা তুমি এখনো বুঝতে পারোনি। আমি কি চাই বা না চাই এটা তুমি এখনো বুঝো না, আমরা কখনো এক হতে পারবো না। দ্বিতীয়বার তুমি আমার সামনে এসো না। এটা বলে জি চলে যায়। গুশি বলে, আমি তো বারবার তোমার সামনে যাব, দেখে নিও। এরপর গুশি জানতে পারে কিছুদিন আগে সে যে মুভিটা রিজেক্ট করে দিয়েছিল সেটা এখন তার এক্স গার্লফ্রেন্ড জি করছে। তাই গুশি ডিসাইড করে, আমি ওই মুভির প্রজেক্ট পুনরায় নিব এবং জি এর সাথে হিরোর মডেল করব। ওদিকে আমাদের হিরোইনকে দেখি, সে তার বাবার সাথে বাসায় ফিরে দেখে রুমের দরজা খোলা, হয়তো ভিতরে চোর ঢুকেছে। তবে যখনই বাবা মেয়ে চোরকে মারতে যায় দেখে এটা চোর না, তার বন্ধুরা এসেছে তার বার্থডে সেলিব্রেট করতে। তারা সবাই খুশি ছিল। তখনই টিভিতে শিয়াওয়ের মা আসে আর এটা দেখে শিয়াওয়ের বাবা খুবই আপসেট হয়ে যায়। আসলে শিয়াওয়ের মা চায়নার অনেক বড় একটা ডাইরেক্টর। শিয়াও তার বাবার এমন আপসেট দেখে ডিসাইড করে সে তার মা বাবাকে একদিন না একদিন মিলিয়ে দিবে। এরপর শিয়াওয়ের বাবার রিপোর্ট বের হয়, তার ব্রেন ক্যান্সার হয়েছে এবং লাস্ট স্টেজে আছে। ডক্টর বলেছে এটার চিকিৎসা অনেক রিস্ক, এর থেকে ভালো তুমি তোমার বাবাকে হ্যাপি রাখো যে কয়দিন দুনিয়াতে আছে। তাই শিয়া ডিসাইড করে সে তার মায়ের কাছে যাবে এবং মা আর বাবাকে মিলিয়ে দেবে, যেমনটা তারা আগে সবাই হ্যাপি ছিল। পরের দিন দেখি আমাদের হিরো ডাইরেক্টরের কাছে যাচ্ছিল নতুন মুভির বিষয়ে কথা বলতে। ওই বিল্ডিং এ আমাদের হিরোইন শিয়াও আসে তার মায়ের সাথে দেখা করতে, তবে তাকে কেউ ভিতরে যেতে দিচ্ছিল না। শিয়াও গুশিকে দেখে যখন জানতে পারে এটা একটা হিরো তখন সে তার পিছু পিছু অ্যাসিস্ট্যান্ট সেজে ভিতরে চলে যায়। লিফটের ভিতর গুশি শিয়াওকে দেখে বলে, তুমি মনে হয় আমার ফ্যান। তবে শিয়াও কোনো কথাই বলে না। গুশি বলে, না না, ফ্যান হলে তো তুমি আমাকে খুশিতে জড়িয়ে ধরতে, এর মানে তুমি কোনো রিপোর্টার। শোনো, এসব গোপনে আমার ফটো নিয়ে আজেবাজে নিউজ না করে ভালো কোনো রিপোর্টার হও, তাহলে ভবিষ্যতে কিছু করতে পারবে। গুশি চোখ বুজে এমন ভাষণ দিতে থাকে, সে খেয়ালই করে না শিয়াও কখন লিফট থেকে বের হয়ে গিয়েছে। আমাদের হিরো যখন এটা দেখে তখন সে বুঝতে পারে তার অনেকটা ইনসাল্ট হয়ে গিয়েছে। ওদিকে শিয়াও যখনই রুমে এন্টার করতে যায় তখনই সিকিউরিটি গার্ডরা বুঝতে পারে কেউ এখানে বিনা অনুমতিতে ঢুকে পড়েছে। এদিকে গুশি তার ম্যানেজারের সাথে কথা বলে এবং তার এক্স জি এর সাথে মুভির হিরোর প্রজেক্ট নিয়ে নেয়। তখনই গুশি দেখে এখানে তার এক্স গার্লফ্রেন্ড জিও এসেছে। এটা দেখে গুশি তার এক্স গার্লফ্রেন্ড জি এর পিছু করতে থাকে আর ওই বিল্ডিং এ সিকিউরিটি শিয়াওকে ধরার জন্য ছুটাছুটি করতে থাকে। শিয়াও না পেরে একটা রুমে গিয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। ওই রুমেই আমাদের হিরো গুশি তার এক্স জি এর সাথে ঢুকে পড়ে। গুশি জি কে বলে, 3 মাস ধরে তোমার সাথে আমার নতুন মুভির শুটিং চলবে, এজন্য 3 মাস ধরে রোজ আমাকে তোমার ফেস দেখতে হবে। গুশি বলে, তুমি যতই চেষ্টা করো আমার লাইফে এন্ট্রি নিতে পারবে না, এমন ভাবে ইনসাল্ট করে চলে যায়। তখনই শিয়াওয়ের ফোনের রিং বেজে ওঠে। গুশি এসে দেখে এটা তো ওই মেয়ে। শিয়াও তো ওখান থেকে ভেগে যায়।
তবে গুশি খুবই চিন্তায় পড়ে যায়, কারণ সে মনে করছে শিয়াও কোনো সাংবাদিক, আর আজ আমার এক্সের সাথে এই নিউজটা রাতারাতি সারা দেশে ছড়িয়ে পড়বে। ওদিকে আমরা জুন নামের একটা ছেলেকে দেখি, সে অ্যাব্রোড থেকে দেশে ফিরেছে, তবে সে বাসায় যেতে চায় না। কিন্তু জুনের বাবার বডিগার্ড তাকে এমন ভাবে ঘিরে রেখেছে যাতে সে ভাগতে না পারে। ওই সময় অন্য বডিগার্ড আমাদের হিরোইনকে তাড়াতে তাড়াতে নিচে নিয়ে আসে, তখন দুই বডিগার্ডের ভিতর ধাক্কা লেগে যায়। এই সুযোগে জুন আর শিয়াও একে অপরের হাত ধরে ভাগতে থাকে। এখানে আমরা জানতে পারি জুন আর শিয়াও ছোটবেলার ফ্রেন্ড। তারা দুজন ছুটে গিয়ে একটা বাসে উঠে পড়ে, যে বাসে পিচ্ছি পিচ্ছি স্টুডেন্টরা ছিল। ম্যাডাম এসে বলে তোমরা দুজন কোন ক্লাসে পড়ো। এটা শুনে তারা দুজন লজ্জা পেয়ে যায় এবং গাড়ি থেকে নেমে খুবই হাসতে থাকে। জুন বলে আমার বাবা চায় আমি যেন তার কোম্পানি সামলায়, আমার এসব ভালো লাগে না। তখনই বডিগার্ড ওখানে পৌঁছে যায় আর জুনকে ধরে নিয়ে যায়। শিয়াও বাসায় পৌঁছে খুবই আপসেট ছিল, কারণ সে তার মায়ের সাথে দেখা করতে পারেনি। তখন তার ভাই আর বোন বলে তুমি চিন্তা করো না, একদিন তুমি সাকসেস হবে। তবে ডিয়ার, এখানে আমরা জানতে পারি এরা দুজন শিয়াওয়ের আপন ভাই বোন না, বরং এদের দুজনকে ছোটবেলায় শিয়াওয়ের বাবা অনাথ আশ্রম থেকে অ্যাডাপ্ট করেছিল, তাদের কোনো বাবা মা ছিল না। ওদিকে বডিগার্ডরা জুনকে ধরে তার বাবার কাছে নিয়ে যায়। বাবা বলে তুমি বুঝো না কেন, আমি বুড়ো হয়ে গিয়েছি, তোমার বড় ভাই লেনের সাথে কোম্পানি সামলাতে হেল্প করো। জুন বলে বাবা আমি এসব করতে পারবো না। তখন তার বাবা বলে আজ থেকে তোমার সমস্ত ক্রেডিট কার্ড বন্ধ করে দিলাম, তুমি তোমার নিজের খরচ নিজে ওঠাও। তবে পাশের রুমে গিয়ে জুনের বড় ভাই লিন জুনকে একটা ক্রেডিট কার্ড দিয়ে তাকে হেল্প করে। আসলে লিন কিন্তু জুনের আপন ভাই না, তাদের বাবা দুইটা বিয়ে করছিল, দুইটা মায়ের দুইটা ছেলে, মানে তারা দুজন সৎ ভাই। তবে এই যে শান্ত স্বভাবের লিন, এই লিনকে চিনে রাখো, সে আমাদের ড্রামায় বহু কিছু ঘটাতে চলেছে। পরের দিন সকালে জুন চুরি করে বাসা থেকে ভেগে যায়, তবে পাঁচলি পার হতেই সে সোজা তার বাবার গাড়ির সামনে এসে পড়ে। বাবা বলে বাহ তুমি সকাল সকাল কোম্পানিতে যাওয়ার জন্য রেডি হয়েছো, এটা বলে তাকে কোম্পানিতে নিয়ে যায়। ওদিকে শিয়াও একটা কোম্পানিতে যায় অ্যাসিস্ট্যান্ট পোস্টের ইন্টারভিউ দিতে, তাও আবার আমাদের হিরো গুশির অ্যাসিস্ট্যান্ট হওয়ার। তবে একের পর এক সব মেয়েদের ইন্টারভিউ থেকে রিজেক্ট করতে থাকে, কারণ যে মেয়েরা ইন্টারভিউ দিতে এসেছে তারা গুশির পাগল ফ্যান, আর গুশি চায় না তার কোনো ফ্যান তার অ্যাসিস্ট্যান্ট হোক। এখানে গুশি তার ম্যানেজারকে বলে কালকে একটা মেয়ে গোপনে আমার আর এক্সের ভিডিও করেছিল, আজ নিউজে তেমন কিছু পাইছো? ম্যানেজার বলে না, আজকের নিউজে তো তেমন কিছুই দেখায়নি। রুমের বাহিরে ইন্টারভিউ হচ্ছিল, এবার শিয়াওয়ের বাড়ি আসে। শিয়া বলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার তেমন কোনো নলেজ নেই, তবে এটা পাক্কা যে আমি সুপারস্টার গুশির ফ্যান না। শিয়াও ইন্টারভিউ দিয়ে চলে যাচ্ছিল, তখনই গুশির ম্যানেজার তাকে এসে আটকায় এবং বলে তুমি কোথায় যাচ্ছ, তুমি তো সিলেক্ট হয়ে গিয়েছো। এটা বলে সে শিয়াওকে গুশির কাছে নিয়ে যায়। তারা দুজন একে অপরকে দেখে বলে তুমি, এবং গুশি শিয়াওয়ের ফোনটা ছিনিয়ে নিয়ে চেক করতে থাকে কালকে সে কোনো ভিডিও করেছিল কিনা। গুশি তো মনে করে এই মেয়েটা কোনো নিউজ রিপোর্টারের জব করে, আর সে নিউজ কালেক্ট করার জন্য আমার অ্যাসিস্ট্যান্ট হতে এসেছে। তাই শিয়াওকে বলে তোমাকে এখনই আমি ফায়ার করে দিলাম, মানে রিজেক্ট করে দিলাম। শিয়াও ভাবতেও পারেনি তার জব হওয়ার 5 মিনিট পর এভাবে তাকে জব থেকে বের করে দিবে। তবে সে যাই করে হোক গুশির অ্যাসিস্ট্যান্ট হতে চায়, এটাই একমাত্র রাস্তা তার মায়ের সাথে দেখা করা, কথা বলার। তাই সে তার বন্ধু জুনের হেল্প নেয়, জুনের কোম্পানির সাথে এই কোম্পানির শেয়ার আছে, এজন্য জুন শিয়াওকে হেল্প করে গুশির অ্যাসিস্ট্যান্ট বানানোর জন্য। জুন তো শিয়াওকে গুশির অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেয়, তবে গুশি মনে মনে বলে এই মেয়েটার উপর আমি এমন হামলা চালাবো মেয়েটা ভেগে চলে যাবে। পরের দিন সকালে শিয়াও ভালোভাবে রেডি হয়ে সময় মতো কোম্পানিতে পৌঁছায়, আর কোম্পানির বাইরে তার সাথে জুনের দেখা হয়ে যায়। তারা দুজন দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছিল, তখন গুশি এটা দেখে মনে মনে বলে যা হাসার হেসে নাও, আজকে আর হাসার সুযোগই পাবে না। প্রথম দিনেই গুশি শিয়াওকে দৌড়ের উপরে রাখে, তাকে দিয়ে বহু কাজ করায়। এমনকি একটা ফটোশুটের 1 ঘন্টা আগে বলে 1 ঘন্টার ভিতর অফিস থেকে আমাকে এই ড্রেসটা এনে দাও। শিয়াও বলে আমি 40 মিনিটের ভিতরে আসছি। এটা বলে সে দৌড়ে যায় ড্রেসটা আনতে। ড্রেসটি এনে সে হাঁপিয়ে যায়। তখন গুশি বলে আমার মত চেঞ্জ হয়ে গিয়েছে, তুমি এই ড্রেসটি রেখে অন্য একটা ড্রেস নিয়ে আসো। এটা শুনে শিয়াওয়ের প্রচন্ড রাগ ওঠে, মনে তো চাই গুশির থোবড়া ঘুষি দিয়ে দেখায় দিতে, তবে কি আর করা, সে তার মায়ের সাথে দেখা করার জন্য সবকিছু সহ্য করতে প্রস্তুত। যাই হোক, ফটোশুট কমপ্লিট হওয়ার পর বাইরে গুশির বহু ফ্যান এসে জড়ো হয়। একটা মহিলা ফ্যান গুশির জন্য একটা কিউট ডগি গিফট করে, এটা গুশি অ্যাকসেপ্ট করে নেয়। সমস্ত কাজ শেষ করে শিয়া বাসায় চলে যায়। সে প্রচুর টায়ার্ড, কারণ প্রথম দিনেই তাকে দিয়ে বহু কাজ করিয়েছে। তখনই তার কাছে ম্যানেজারের কল আসে আর বলে গুশি তোমাকে এখনই আসতে বলেছে। আসলে শিয়াওয়ের জবের কন্ট্রাক্টে কোনো টাইমিং ফিক্সড ছিল না। শিয়াও ওখানে পৌঁছালে গুশি বলে ডগটিকে খাবার দাও। এতটুকু কাজের জন্য শিয়াওকে বাসা থেকে ফোন দিয়ে ডেকে নিয়ে এসেছে, এজন্য শিয়াও রাগ করে ডগিটির নাম গুশির নামের সাথে মিলিয়ে রাখে। এটা দেখে ম্যানেজার সং হাসতে থাকে। ম্যানেজার শিয়াওকে বলে আসলে গুশি খারাপ ছেলে না, তাকে উপরে যেমনটা দেখা যায় তেমনটা না, তার ভিতরটা অনেক ভালো। আর 3 দিন পর গুশির সাথে ডাইরেক্টর লিয়াং এর মিটিং আসছে, ওই মিটিং এ আমার জায়গায় তোমাকে পাঠিয়ে দিব।
আসলে ওই ডাইরেক্টর লিয়াং যে শিয়াওয়ের মা এটা কেউই জানে না। পরের দিন সকালে শিয়াও বুঝতে পারে ওই ডগির কারণে তার অ্যালার্জি হয়ে গিয়েছে, কারণ ডগিটির ভ্যাকসিন দেওয়া ছিল না। কোম্পানিতে ঘুষি শিয়াওকে দেখে দ্রুত লিফটের ভিতরে ঢুকে যায়, তবে শিয়াও দৌড়ে এসে তার ভিতরে ঢুকে পড়ে। শিয়াও বলে, তুমি আমাকে দেখে কেন ভয় পাচ্ছ এবং লিফট বন্ধ করার চেষ্টা করছো? ঘুষি বলে, আমি তোমার বস, আমি তোমাকে দেখে কেন ভয় পাবো? এরপর ঘুষি শিয়াওকে বলে, আমি তোমাকে ডাইরেক্টরের সাথে মিটিং এ নিয়ে যাব না। শিয়াও বলে, আমি কিন্তু তোমার এক্স জি এর সম্পর্কে সবকিছু জানি, বলে দিব নাকি? এটা শুনে ঘুষি ভয় পেয়ে যায় এবং তার মুখ বন্ধ করতে বলে। শিয়াও ঘুষির কাবু করার জন্য একটা দুর্বল পয়েন্ট পেয়ে গিয়েছে। কিছু সময় পর ঘুষি জানতে পারে ওই ডগটি অ্যাডাপ্ট করার কারণে ঘুষির পাবলিসিটি অনেক বেড়ে গিয়েছে। তাই কিছু রিপোর্টার আসে ঘুষির সাথে ওই ডগটির ফটো নিতে। তবে ডগ তো ঘুষিকে চেনে না, এজন্য ঘুষি ডগটিকে কন্ট্রোল করতে পারে না। ডগটির সাথে শিয়াওয়ের অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। শিয়াও বলে, আমি হেল্প করতে পারি যদি কালকে আমাকে ডাইরেক্টরের মিটিং এ নিয়ে যাও। ঘুষি তাকে নিয়ে যেতে রাজি হয়। এরপর শিয়াও ডগটিকে তার কোলে শান্তভাবে বসিয়ে দেয় এবং ফটোশুট কমপ্লিট হয়। পরের দিন ঘুষি শিয়াওকে সাথে করে ওই মিটিং এ নিয়ে যায়। ঘুষি বলে, এটা কিন্তু চায়নার সব থেকে বড় ডাইরেক্টর, তার সামনে উল্টাপাল্টা কিছু করবে না। একটু পর ডাইরেক্টর লিয়াং ভিতরে আসে। শিয়াও তার মাকে 8 বছর পরে দেখে, এরপরও সে তার ইমোশন কন্ট্রোল করে। তবে শিয়াওয়ের মাকে দেখে মনে হচ্ছিল সে তার মেয়েকে দেখে চিনতেই পারেনি। এরপর ঘুষির সাথে ডাইরেক্টর লিয়াং এর মিটিং খুবই সুন্দরভাবে কমপ্লিট হয়। যখন সে চলে যাচ্ছিল শিয়া বলে, আমি আপনার সাথে কিছু পার্সোনাল কথা বলতে চাই। তবে ডাইরেক্টর লিয়াং বলে, আমি অফিসের ভিতর পার্সোনাল কথা বলতে চাই না। এটা বলে সে যখন চলে যাচ্ছিল তখন শিয়াও আর কন্ট্রোল করতে পারে না, তাকে মা বলে ডাক দেয়। তখন তার মা বলে, যদি তুমি তোমার বাবাকে নিয়ে কোনো কথা বলতে চাও তাহলে এখান থেকে চলে যাও। তোমার বাবার সাথে আমার অফিসিয়ালি ডিভোর্স হয়ে গিয়েছে 8 বছর আগে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এসব কথা পিছনে দাঁড়িয়ে ঘুষি এবং শিয়াওয়ের মায়ের অ্যাসিস্ট্যান্ট শুনে ফেলে এবং তারা দুজন অবাক হয়ে যায়। শিয়াও তো তার মায়ের জন্য অজরে কান্না করতে থাকে। এটা দেখে ঘুষির ভিতর শিয়াওকে নিয়ে অনেক মায়া হয়। এজন্য সে আজকে শিয়াওকে দিয়ে কোনো কাজই করায় না, সে শিয়াওকে ফ্রি করে দেয়। পরের দিন শিয়াও পুনরায় অফিসে আসে, তবে লিফটে লোক বেশি হয়ে গিয়েছিল। এখানে নতুন একটা মডেল পরে আসে এবং শিয়াওকে বের হয়ে যেতে বলে। তখনই জুন ওই মডেলটিকে ধাক্কা দিয়ে বের করে দেয়। পরে দেখি একটা ফটোশুট চলছিল। শিয়াও মনে করছিল ডাইরেক্টর লিয়াং মানে তার মা আজকেও এখানে আসবে এবং সে তার মাকে একটা নজর দেখবে। তবে তার মা আসে না, সে অফিসের ভিতর বসেছিল। ঘুষি এটা বুঝতে পারে আর শিয়াওকে বলে, এই খাবারটি ডাইরেক্টর লিয়াং এর রুমে দিয়ে আসে, এটা ডাইরেক্টর লিয়াং এর খাবার। তবে ডিয়ার, এটা ঘুষির পছন্দের খাবার এবং সে এটা নিজের জন্য এনেছিল। সেও খাবারটি নিয়ে তার মাকে দিতে যায় এবং তার মায়ের সাথে কথা বলার চেষ্টা করে। বলে, বাবার ব্রেন ক্যান্সার হয়েছে, সে লাস্ট স্টেজে আছে। আমি চাই তুমি এই কয়েকদিন বাবার সাথে থাকো, সে তোমাকে অনেক মিস করে। তবে তার মা বলে, আমাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, এই কার্ডে বড় একটা হসপিটালের ঠিকানা আছে, চিকিৎসার জন্য তোমার বাবাকে এখানে নিয়ে যেতে পারো। আর হ্যাঁ, যদি টাকার প্রয়োজন হয় তাহলে আমার ম্যানেজারের সাথে যোগাযোগ করে টাকা নিয়ে যেও। এসব কথা শুনে শিয়াওয়ের চোখে পানি টলমল করে। তবে তার মাকে দেখে মনে হচ্ছিল এসবে তার কোনো যায় আসে না। শিয়াও কান্না করতে করতে ফটোশুট প্লেসে পৌঁছায়। ঘুষি শিয়াওয়ের চোখের পানি দেখতেই পারে না, তাই সে আজও শিয়াওকে দিয়ে কোনো কাজ করে না, সব কাজ ম্যানেজারকে দিয়ে করায়। এমনকি সে শিয়াওয়ের গলায় অ্যালার্জি দাগ দেখে ম্যানেজারকে বলে, এখনই গিয়ে ডগির ভ্যাকসিন কমপ্লিট করো। ওদিকে ওই নতুন মডেল মেয়েটি জুনকে খুঁজতেছিল, সে জুনকে আসলে কখনো দেখেনি। যখন সে দেখে শিয়াও লিফটের দিকে আসছে তখন সে শিয়াওয়ের থেকে বদলা নেওয়ার জন্য খারাপ লিফটের সামনে থেকে সিগন্যাল সরিয়ে দেয়। ওই লিফটে শিয়াও আর জুন ওঠে। উপরে উঠে তাদের লিফট আটকে যায় এবং খারাপ হয়ে যায়। শিয়াও খুবই ভয় পাইতে থাকে। জুন যোগাযোগ করে লিফট থেকে বের হতে সক্ষম হয়। জুন বলে, এখানে সিগন্যাল দেওয়া ছিল, এটা কে সরিয়েছে তাকে খুঁজে বের করো। শিয়াও চলে গিয়েছিল, তবে শিয়াওর ফোনটা এখানে পড়ে গিয়েছিল। জুন শিয়াওয়ের ফোনটা রেখে দেয়। ওদিকে নতুন ওই মডেলটা জানতে পারে এটাই সেই জুন যাকে সে খুঁজতেছে। তবে জুন বলে, এই মেয়েটিকে বের করে দাও, এই মেয়েটি অনেক খারাপ মেয়ে। ওদিকে আমরা ঘুষিকে দেখি, তার সাথে ডগির ভালো বন্ধুত্ব হয়ে যায়। ডগিটা এখন তার কথা শুনে এবং ডগিটা অনেক কিউট হচ্ছিল। বহু সময় ধরে শিয়াও আসে না, তাই ঘুষি শিয়াওকে কল করে। তবে শিয়াওয়ের ফোনটা জুনের কাছে ছিল, তাই জুন তার কলটা রিসিভ করে এবং বলেন মিস্টার ডাইনোসর। ঘুষি মনে মনে বলে, শিয়াওয়ের ফোনটা কে উঠিয়েছে এবং সে আমাকে ডাইনোসর বলছে কেন? তাই ঘুষি বলে, আপনি কে বলছেন? জুন বলে, আমি শিয়াওয়ের অনেক কাছের কেউ, আপনার নাম্বার ডাইনোসর দিয়ে সেভ করা, তাই ডাইনোসর বলে ডাকছি। ঘুষি কল কাটার পর খুবই রেগেছিল এবং জেলাসও হচ্ছিল। সে গুগলে ডাইনোসর লিখে সার্চ করে। এটা দেখে ঘুষির রাগ দেখার মতো ছিল। বলে, আমি কি দেখতে এমন? আর সে আমার নাম্বার ডাইনোসর লিখে সেভ কেন করেছে? আজকে আসুক, তার মজা দেখবো।
একটু পর শিয়াও ওখানে আসে। গুশি শিয়াওকে সামনে দাঁড়িয়ে তার ক্লাস নিতে শুরু করে, বলে আমি দেখতে ডাইনোসরের মতো তাই না? শিয়াও বলে না না বস, মোটেও না, এটা কে বলেছে তার ফাঁসি হওয়া উচিত। গুশি বলে তুমি তো তোমার ফোনে আমার নাম্বার ডাইনোসর দিয়ে সেভ করে রাখছো। শিয়াও ছিল অনেক চালাক একটা মেয়ে। সে বলে বস মনে করেন আমার ফোনটা কোথাও হারিয়ে গেল এবং ওই ফোনটা আপনার কোনো ফ্যান পাইলো। সেই ফ্যান যখন দেখবে ওটাতে আপনার নাম্বার আপনার নাম দিয়ে সেভ করা, তখন আপনি চরম বিপদে পড়ে যাবেন। তাই তো আমি আপনার ভালোর জন্য আপনার নাম্বার ডাইনোসর লিখে সেভ করেছি, যাতে আপনার কোনো ফ্যান দেখে বুঝতেই না পারে। এটা শুনে গুশি বলে কথা তো একদমই ঠিক। একটু পর ম্যানেজারের কাছে একটা কল আসে আর বলা হয় শিয়াওয়ের বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাকে হসপিটালে নেওয়া হয়েছে। এটা শুনতেই শিয়া হসপিটালে ছুটে যায় আর পিছু পিছু গুশিও যায়। কিছু সময় পর শিয়াওয়ের বাবার জ্ঞান ফিরে এবং তাদের 3 ভাই বোনদের বলে তোমরা চিন্তা করো না, আমার কিছুই হয়নি। বাইরে এসে শিয়াও তার ভাই বোনদের বলে আমাদের বাবার একটাই ইচ্ছা, সে শেষ মুহূর্তে মায়ের সাথে কিছু সময় কাটাতে চায়। এরপর তারা 3 ভাই বোন প্রমিস করে তারা যেইভাবে হোক তাদের মাকে বাবার কাছে আনবে। ওদিকে আমরা ওই নতুন আইডল ফেরিকে দেখি, সে জুনকে পটানোর জন্য প্রস্তুতি নেয়। বলে আমি কফি নিয়ে জুনের কাছে যাব, তখন তুমি আমাকে ধাক্কা মেরে দিবে আর কফি গিয়ে জুনের গায়ে পড়বে। এই বাহানায় আমি জুনের অনেকটা ক্লোজে চলে যাব এবং তার সাথে বন্ধুত্ব করে নেব। তবে যখন সে এটা করতে যায় তখনই শিয়াও জুনকে ডাকে, জুন ওখান থেকে সরে যায়। তাই সমস্ত কফি তার উপরে পড়ে যায় এবং তার দামি ড্রেসটাও খারাপ হয়ে যায়। ফেরি বলে এই শিয়াও মেয়েটার জন্য আমার প্ল্যানটা খারাপ হয়ে গিয়েছে, তাকে তো আমি দেখে নিব। এখানে আমরা শিয়াওয়ের কাছে একটা ড্রাগনের শোপিস দেখি। একটু পর ফটোশুটের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। শিয়াও যখন ওই শোপিসটা রেখে বাইরে যায় তখন ফেরি চুপি চুপি গিয়ে ওই শোপিসটা ভেঙে ফেলে। এটা যখন ডাইরেক্টর লিয়াং দেখে তখন সে খুবই রেগে যায় এবং শিয়াওকে বকতে থাকে। কিন্তু ম্যানেজার আর গুশি শিয়াওকে সাপোর্ট করে আর বলে ম্যাম সমস্যা নেই, শিয়াও একটা নতুন ম্যানেজ করে দিবে। এবং শিয়াওকে বলে তুমি যে তাদেরকে রিকোয়েস্ট করে নতুন একটা বানাতে অর্ডার দাও, বাকিটা আমরা দেখে নিব। ওদিকে জুনের বাবা আজ কোম্পানিতে যায় তার ছোট ছেলে জুন কোম্পানিতে কেমন কাজ করছে এটা দেখতে। যে দেখে তার ছেলে তো অফিসে বসে ভিডিও দেখছে আর স্মাইল করছে। জুন হাতে নাতে ধরা খেয়ে যায়। পরে তার বাবা তাকে ডেকে নিয়ে বলে ডাইরেক্টর লিয়াং যে নতুন মুভিটা রিলিজ করছে, তুমি ওই মুভির প্রডিউসার প্রজেক্টটা নিয়ে নাও। তবে এখানে আমরা দেখি এই প্রজেক্টে জুনকে দেওয়াতে তার সৎ ভাই লিন একটুও খুশি ছিল না। ওদিকে শিয়াও আর্ট ডিপার্টমেন্টে যায় নতুন করে ওই ড্রাগনের আর্ট পিস বানাতে। তবে সে বলে আমাদের হাতে এখন অনেক কাজ, তুমি যদি ডাইরেক্টর লিয়াং এর সাথে কথা বলে স্পেশাল পারমিশন নিয়ে আসতে পারো তাহলে আমরা বানিয়ে দিব। তবে শিয়ার এটা করার সাহস ছিল না, সে তার মাকে অনেক ভয় পায়। তো কিছুটা পর দেখি শিয়াও অফিসে বসে ওই ড্রাগনটি জোড়ার অনেক চেষ্টা করতে থাকে। এটা উপর থেকে তার মা দেখে তবে কিছুই বলে না। একটু পর শিয়াও আর গুশি জানতে পারে তাদের ডগিটা বাসা থেকে বের হয়ে পানিতে নেমে খেলছে, তাই তারা দুজন ডগিকে বাঁচাতে ছুটে যায়। শিয়াও ডগিকে ধরতে গেলে তার হাত কেটে যায়, তবে সে গুশিকে দেখায় না। বাসায় গিয়ে শিয়াও ডগিকে গোসল করাচ্ছিল, তবে তার হাত কেটে গিয়েছিল, এজন্য ডগি বারবার ছুটে যাচ্ছিল। তাই গুশি শিয়াওকে হেল্প করে, সে ডগিকে ধরে আর শিয়াও তাকে গোসল করায়। এখানে গুশির গায়ে পানি লেগে যায়, তখন তারা দুজন পানি নিয়ে ফাজলামি করা শুরু করে দেয়। ডগির গোসলের সাথে সাথে তাদের দুজনেরও গোসল হয়ে যায়। এরপর শিয়াও ডগিকে ড্রাই করেছিল, তখন গুশি শিয়াওয়ের কাছে এসে তার ভিজা চুলগুলো শুকিয়ে দেয়। পরে আমরা একটা কথা জানতে পারি যে গুশির এক্স গার্লফ্রেন্ড জি এখন জুনের সৎ ভাই লিনের সাথে রিলেশনে আছে, তবে এটা কেউই জানে না। জি তো চায় সে সবার সামনে ওপেনলি রিলেশন করবে, তবে লিন চায় না তাদের রিলেশনের ব্যাপারে কেউ জানতে পারো। ওদিকে শিয়াও পুনরায় ওই ড্রাগনটি ঝুলতে থাকে, তবে সে ওটা ঠিক করতে পারছিল না, এটা গুশি দেখে এবং তার কাছে অনেক খারাপ লাগে, তাই সে শিয়াওকে হেল্প করার ডিসাইড করে। এরপর সে গোপনে ওই আর্টিস্টের কাছে যায় এবং অফার দিয়ে বলে যদি তোমরা ওটা তৈরি করে দাও তাহলে তোমাদের সবাইকে ডিনার করাবো। তারা তো সবাই গুশির ফ্যান ছিল, এজন্য তারা তাদের আইডলের সাথে ডিনারের কথা শুনে খুশি খুশি রাজি হয়ে যায়। কিছুটা পর দেখি শিয়াও হার মেনে ওখানে ঘুমিয়ে গিয়েছিল। সেই ফাঁকে গুশির নতুন বানানো ড্রাগনটা ভাঙাটার জায়গায় এক্সচেঞ্জ করে দেয়। পরের স্থানে দেখি শিয়াও তার মায়ের কাছে যায় আর বলে মা তুমি বাবার সাথে একবার হলেও দেখা করো। শিয়াওর মা বলে তুমি যেখানে সেখানে আমাকে মা বলে ডেকো না। শিয়াও মা তো উপর উপর দেখায় সে তার বাবাকে ভুলে গিয়েছে, তবে মনে মনে সে পুরানো দিনগুলো খুবই মিস করে। যতবার তাদের পুরানো ফটো দেখে ততবার সে ইমোশনাল হয়ে যায়। এরপর গুশি রাত্রে সবার সাথে ডিনারে যায় এবং সবার সাথে ফটো তোলে, কারণ তারা ওই আর্ট পিসটা নতুন করে বানিয়ে দিয়েছিল। গুশি গোপনে শিয়াওকে হেল্প করেছিল, তবে শিয়াও ওখানে পৌঁছে যায় আর লোকদের কথা শুনে সে বুঝতে পারে কালকে আমাকে যে হেল্প করেছিল ওটা আর কেউ না বরং গুশি। শিয়াওয়ের তাকানোর ভাব দেখে আমরা বুঝতে পারি সে গুশির উপর অনেকটা ইমপ্রেস হয়ে গিয়েছে।
ওদিকে শিয়াওয়ের মা গোপনে তার হাজবেন্ডকে বড় একটা ডক্টর দিয়ে চিকিৎসা করাচ্ছিল। প্রায় সে ওই হসপিটালের বাইরে গাড়ি থামায়, তবে ভিতরে শিয়াওয়ের বাবার সাথে দেখা করার সাহস করতে পারে না। শিয়াও তার বাবার সামনে প্রচুর শক্ত থাকতো, তার বাবাকে বুঝতে দিত না, কিন্তু সে আড়ালে গিয়ে তার বাবার শেষ মুহূর্ত দেখে চুপি চুপি প্রচুর কান্না করত। তার বাবা এটা বুঝতে পারে, তাই তাকে বোঝায়, দেখো সবাইকে তো একদিন চলে যেতে হবে, তাই তুমি সবকিছু মেনে নাও। বাবার সাথে দেখা করে যখন সে ফিরছিল তখন তাকে কান্না করতে দেখে গুশিও ডিসাইড করে তার বাবা মাকে মিলাতে সেও হেল্প করবে। ওদিকে জুনকে আজ তার বাবা অনেক বকা দেয় কারণ সে ঠিকমতো কাজ করে না। তখন শিয়াও তার কাছে বসে, তাকে মোটিভেট করে এবং তাকে বোঝায়। শিয়াও আর জুন ছোটবেলার বন্ধু, যখনই তার মন খারাপ থাকতো তখন শিয়াও তাকে মোটিভেট করতো। পরের দিন থেকে জুন সকাল সকাল শুটিং এ পৌঁছায়। সে আজ থেকে মন দিয়ে কাজ করার ডিসাইড করে। ওদিকে গুশি শিয়াওকে বলে, আমি আমার এক্স গার্লফ্রেন্ড জি কে কিভাবে পটাবো, একটা আইডিয়া দাও তো। শিয়াও বলে, তোমার এক্স গার্লফ্রেন্ড কি খাইতে পছন্দ করে? গুশি বলে, এটা তো আমি জানি না। শিয়াও বলে, তোমার এক্স কোন ড্রেস পরতে পছন্দ করে, কোন খাবারে তার অ্যালার্জি এবং কি করতে সে ভালোবাসে? গুশি বলে, আমি তো কিছুই জানি না। শিয়া বলে, এজন্য তো তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গিয়েছে, কারণ তুমি তাকে বুঝো না। আর তোমাদের ভিতর যে ভালোবাসা ছিল এটা ভালোবাসা না, বরং ভালো লাগা ছিল। চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, ওখানে বয়স্ক ইয়ং সব কাপলরা আসে, ওদের দেখে তুমি আইডিয়া নিও। তবে ওখানে গেলে গুশির ক্রেজি ফ্যানরা গুশিকে দেখে চিনে ফেলে এবং তার পিছু পিছু দৌড়াতে শুরু করে। তারা দুজন ভাগতে ভাগতে একটা পার্কের গোস্ট হাউসে গিয়ে লুকিয়ে পড়ে। ভয়ানক ভয়ানক ভূতের মূর্তি দেখে আমাদের হিরো তো ভয়ে মুতে দিচ্ছিল, তবে সে শিয়াওয়ের সামনে এমন প্রিটেন্ড করে যেন সে ভয় পাচ্ছে না। বলে, আমি কিন্তু ভয় পাচ্ছি না, আমি এমন হরর মুভির শুটিং বহু করেছি। শিয়াও গুশিকে ভয় দেয়, গুশি আর কন্ট্রোল করতে পারে না, সে ভয়ে শিয়াওকে আম্মা বাঁচাও বলে জড়িয়ে ধরে। ওখান থেকে সে কোনোভাবে শিয়াওয়ের সাথে বাইরে আসে। পরের দিন গুশি তার এক্স গার্লফ্রেন্ড জি এর কাছে যায় এবং তাকে পুনরায় প্রপোজ করে বলে, আমি এখন থেকে তোমাকে কেয়ার করব। তবে জি তো এখন জুনের সৎ ভাই লিনের সাথে রিলেশনে আছে, তাই জি বলে, আমি তোমাকে ভালোবাসি না আর বাসবো না, তুমি আমাকে ভুলে যাও। এটাতে আমাদের হিরো গুশির বড় অপমান হয়ে যায়। পরের দিন সে লজ্জার ঠেলায় শুটিং এ যেতে চায় না, কারণ শুটিং এ জি আছে। তবে শিয়াওয়ার ম্যানেজার বলে, জি আজ আসেনি, তুমি চলো। এটা বলে জোর করে গুশিকে নিয়ে যায়। যে দেখে ওখানে জি আছে, এটা দেখে সে খুবই লজ্জা পাইতে থাকে। শিয়াও চায় না গুশির শুটিং এ কোনো সমস্যা হোক, তাই সে জি এর কাছে যায় এবং বলে, আমার বস গুশি অনেক ভালো ছেলে, সে এখন এসে বুঝতে পেরেছে সে আপনার সাথে রিলেশনে থাকা অবস্থায় আপনাকে কেয়ার করতে পারেনি। এটা নিয়ে সে অনেক গিল্টি ফিল করে, এজন্য আপনার সামনে আসতে পারে না। আপনি গুশির সাথে গিয়ে একটু কথা বলেন এবং গুশিকে ক্ষমা করে দেন, না হয় সে মন থেকে শুট করতে পারছে না লজ্জায়। এভাবে শিয়াও থেকে গুশি আর জি এর ভিতর গিল্টি দূর করে দেয়। জি বলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমার উপর আমার আর কোনো অভিযোগ নেই, তবে আমরা রিলেশন করব না। গুশিও জি এর থেকে মুভ অন করে নেয়, কারণ গুশি বুঝতে পারে এটা তার ভালোবাসা ছিল না, বরং ভালো লাগা ছিল। পরের সিনে দেখি আজ জুন আর লিনের বাবার বার্থডে ছিল, তাই সে নতুন মুভির সমস্ত রিলেটিভদের ইনভাইট করে। তারা সবাই অনেক এনজয় করে। শিয়াও তো এই বাহানায় তার মাকেও দেখতে পারছে। জুন শিয়াওয়ের জন্য একটা গিফট নিয়ে আসে এবং তাকে দেয়, তবে এটা আমাদের হিরো দেখে খুবই জেলাস হয় এবং গিফটটা শিয়ার হাত থেকে নিয়ে জুনকে ফিরিয়ে দেয়। বলে, আমার অ্যাসিস্ট্যান্ট এমন বাচ্চাদের খেলনা নিয়ে খেলে না, যাও তুমি এটা কোনো বাচ্চাকে দিয়ে দিও। তাদের দুই বয়সের ভাব দেখে আমরা বুঝতে পারি তারা দুজনই শিয়াওকে নিয়ে টানাটানি করবে, মানে তারা দুজনই হয়তো শিয়াওকে ভালোবেসে ফেলেছে। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। এরপর জুন শিয়াওকে নিয়ে ডিনারে যায়, তার ফ্যামিলি ডিনারে, তাই গুশি তাকে বাধা দিতে পারে না। তবে ডিনারের সময় গুশি বারবার শিয়াওকে ফোন করে ডিস্টার্ব করে এবং বলে, একটা কাজ আছে, তাড়াতাড়ি চলে আসো। তবে শিয়াও যেতে মানা করে দেয়। ডিনার শেষে শিয়াও একা একা বাসায় ফিরছিল, তখন সে বুঝতে পারে কেউ তাকে ফলো করছে। যখন সে ভয় পেয়ে দৌড় দিতে যায় তখন সে পা মুচকে পড়ে যায় এবং নড়তে পারে না। উপায় না পেয়ে সে গুশিকে কল করে আর বলে, বস আমি পড়ে গিয়েছি এবং ভয় লাগছে, ফোনটাও বন্ধ হয়ে যাবে এখনই। গুশি বলে, যাও ডিনার করতে যাও। কেমন ফ্রেন্ড, একা একা ছেড়ে দিয়েছে এত রাত্রে? এটা বলে ফোন রেখে দেয়। একটু পর গুশি ওখানে পৌঁছে যায় আর বলে, কাঁধে ওঠো। এরপর সে শিয়াওকে ক্যারি করে নিয়ে যায়। যাওয়ার সময় শিয়াও বলে, ছোটবেলায় আমার বাবা আমাকে এভাবে কাঁধে তুলে নিয়ে যেত। গুশি বলে, আমাকে দেখে কি তোমার বাবার মতো বুড়া লাগে নাকি? শিয়াও বলে, যদি কোনো মেয়ে কোনো ছেলেকে তার বাবার সাথে কম্পেয়ার করে, তুলনা করে, এর মানে মেয়েটি ওই ছেলেটিকে প্রচুর বিশ্বাস করে। যাই হোক, পরের দিন সকালে প্রডিউসার আর সুপারস্টারের ভিতর ঝগড়া লাগে। তারা দুজন কেউ কাউকে ছেড়ে কথা বলে না, আর এটার মেইন কারণ হলো শিয়াও, কারণ তারা দুজনই শিয়াওকে চায়। পরের সিনে দেখি গুশি একটা কিন্ডারগার্টেনে যায় বাচ্চাদের সাথে ফটোশুট করতে এবং সে বাচ্চাদের খেলনা ড্রাগন গিফট করে।
তবে পরের দিন নিউজে উল্টা তাকে নিয়ে সবাই সমালোচনা করে, বলে গুশি খেলনা দিয়ে বাচ্চাদের বিগড়ে দিয়েছে। ম্যানেজার বলে তুমি নিউজে বলো আমি বাচ্চাদের ড্রাগন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ড্রাগন মিউজিয়ামে নিয়ে যেতে চাই, এজন্য আগে একটা খেলনার ড্রাগন দিয়েছি যাতে তারা ওখানে যেতে আগ্রহী হয়। তবে গুশি তো ড্রাগন সম্পর্কে কিছুই জানতো না, তাই অ্যাসিস্ট্যান্ট শিয়াও তাকে টিচার হয়ে গুশিকে ড্রাগনের সম্পর্কে ধারণা দিতে থাকে। কিছুক্ষণ পর গুশির কাছে খুবই বোরিং লাগছিল, এজন্য শিয়াওকে খাবার আনতে বলে সে এই ফাঁকে ওখান থেকে ভেগে চলে যায়। শিয়াও ওখানে আসে আর এসে সে গুশিকে পায় না। সে একা একা রাত্রে এখানে খুবই ভয় পাইতে থাকে। ওই সময় একটা কিলার শিয়াওকে ফলো করে। শিয়াও মনে করে গুশি হয়তো তার সাথে মজা করছে। তখনই হঠাৎ ওই কিলারটা শিয়াওকে পিছন থেকে ধাক্কা মেরে পরিত্যক্ত একটা রুমের ভিতরে লক করে দেয়। শিয়া ভয়ে খুবই চিল্লায়, তবে ওই রুম থেকে আওয়াজ বাইরে আসে না, প্লাস অফিসে কেউ নাই এত রাত্রে। ওদিকে গুশি যাওয়ার সময় বারবার শিয়াওকে কল করে, তবে শিয়াও কল ওঠায় না, কারণ শিয়াও তো বন্দি এবং তার ফোনটাও বাইরে। গুশি বুঝতে পারে শিয়াও হয়তো কোনো বিপদে পড়ছে, এই জন্য কল ধরতে পারছে না। তাই সে পুনরায় অফিসে ফিরে আসে এবং শিয়াওকে সব জায়গায় খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে যখন সে ওই রুমের দরজা খোলে তখন সে শিয়াওকে পেয়ে যায় এবং তাকে বাঁচিয়ে নেয়। তবে শিয়াও মনে করে গুশি প্রাণ করে তাকে এই রুমের ভিতর বন্দি করে রেখেছে। গুশি বলে সত্যি আমি করিনি এটা, হয়তো হতে পারে আমার কোনো ক্রেজি ফ্যান তোমাকে আর আমাকে একসাথে দেখে জেলাস হয়ে গিয়েছিল, তাই সে তোমাকে আমার থেকে দূর করার জন্য তোমার সাথে এমনটা করেছে। তারা সিসিটিভি ফুটেজ চেক করে, তবে সিসিটিভি ফুটেজ কেউ ডিলিট করে দিয়েছে। তবে ডিয়ার শিয়ার উপরে যে আক্রমণটা হয়েছে এটা নর্মাল কোনো আক্রমণ না, এই আক্রমণটা করেছে জুনের ভাই লিন। কিন্তু কেন শিয়ার উপরে লিন আক্রমণ করেছে চলো দেখেনি। আসলে লিন সবসময় গোপনে তার বাবার কোম্পানির নাম নিজেই খারাপ করে এবং সে নিজেই ওটা সলভ করে তার বাবার কাছে হিরো সাজে, যাতে করে তার বাবা এই কোম্পানির সিইও জুনকে না বানিয়ে তাকে বানিয়ে দেয়। কিছুদিন আগে লিন তার বাবার কোম্পানির ম্যানেজারকে ফাঁসানোর জন্য মেয়েটিকে অজ্ঞান করে একটা রুমের ভিতরে রেখে আসে এবং একটা লোককে ওই রুমের ভিতরে পাঠিয়ে দেয় মেয়েটির সাথে বাজি কাজ করে ভিডিও করে নিতে। তবে ওই মেয়েটিকে রুমের ভেতরে নিয়ে যেতে আমাদের হিরোইন শিয়াও দেখে ফেলেছিল। পরে লিনের বাবার কোম্পানির নামে বাজে রিপোর্ট ছড়িয়ে যায় এবং আবার লিনই এটা ঠিক করে তার বাবার কাছে ভালো হয় এবং লিনের বাবা মনে করে জুনের থেকে লিনই ভালোভাবে কোম্পানি সামলাতে পারবে, তাই সে কোম্পানির সমস্ত পাওয়ার লিনকে দিয়ে দেয়। এভাবে লিন তার পাওয়ার হাসিল করে নিয়েছে। তবে লিনের একটা ভয় আছে, কারণ রুমের ভেতর ওই মেয়েটিকে নিয়ে যেতে শিয়াও দেখে নিয়েছিল। শিয়াও এটা মিডিয়ার সামনে পাবলিক করে দেয় কিনা এই ভয়ে লিন শিয়ার উপরে অ্যাটাক করে এবং শেষ করে দেওয়ার প্ল্যান করে। তবে এই বিষয়ে শিয়াও এবং গুশি কিছুই জানে না। যাই হোক, কিছুদিন পর শিয়াওয়ের বাবার অপারেশন, তাই শিয়াও তার মায়ের কাছে যায় এবং তার মাকে রিকোয়েস্ট করে বলে কিছুদিন পর বাবার অপারেশন, তুমি একবার হলেও বাবার কাছে গিয়ে বাবার শেষ ইচ্ছাটা পূরণ করে দাও। তার মা তাকে হ্যাঁ বা না কিছুই বলে না, তাই শিয়াও স্যাড হয়ে ওখান থেকে চলে যায়। এটা গুশি দেখে নেয় এবং সে ডাইরেক্টর লিয়াং এর কাছে যায়। গুশি বলে এখন যে মুভিটা আপনি তৈরি করতেছেন সেই মুভিটার হিরো আমি জানি আপনি এই মুভিটা আপনার লাইফের গল্প দিয়ে তৈরি করছেন। আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে মুভি বানাচ্ছেন, এর মানে আপনি আপনার হাজবেন্ডকে এখনো ভুলতে পারেননি, তাকে এখনো প্রচুর ভালোবাসেন। এজন্য প্লিজ কিছু হয়ে যাওয়ার আগে আপনি আপনার ফ্যামিলিকে টাইম দেন, না হয় এভাবে যদি আপনার হাজবেন্ড চলে যায় তাহলে আপনি নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না। পরে শিয়াও তার মাকে বোঝায়, সে তো মা ছিল এজন্য তার মনটা নরম হয়ে যায়। ফাইনালি একটা দিন আসে, শিয়ার মা তার বাবার সাথে দেখা করতে যায়। শিয়াওয়ের বাবার পুরা ভরসা ছিল একদিন না একদিন তার ওয়াইফ তাকে দেখতে আসবে। মা ফিরে আসাতে তাদের ফ্যামিলিতে খুশির মহল ফিরে আসে। শিয়াওয়ের বাবার শেষ ইচ্ছা সে তার পুরানো বাড়িতে সবার সাথে একদিন কাটাতে চায়। তবে ওই পুরানো বাড়ি অনেকদিন ধরে পড়ে আছে, ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তাই শিয়াও তার বাবা মাকে একা রেখে ওই বাড়িতে চলে যায় এবং তারা 3 ভাই বোন মিলে ওই বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগে পড়ে। ওদিকে গুশি যখন জানতে পারে আজ শিয়াও আসেনি তখন সে জম্মের মিস করে। সে ম্যানেজারকে বলে আমি স্ক্রিপ্টের প্র্যাকটিস করব। ম্যানেজার বলে আমার সাথে করে নাও। গুশি বলে না, একটা মেয়ের সাথে করব, তোমার সাথে করলে ওই ইমোশনটা আসবে না। মানে সে শিয়ার সাথে করতে চাচ্ছিল প্র্যাকটিসটা। ওদিকে আমাদের সেকেন্ড হিরো জুনও চিন্তিত ছিল, কারণ আজ সে শুটিং স্পটে শিয়াওকে দেখছে না। কিছুক্ষণ পর সে কোনোভাবে জানতে পারে শিয়াও তার বাবার পুরানো বাড়িতে গিয়েছে। তাই জুন ওই পুরানো বাড়ি যাওয়ার ডিসাইড করে। জুন তো তাদের পুরানো বাড়ি কোথায় এটা জানতো, কারণ সে তো তার ছোটবেলার ফ্রেন্ড। গুশিও বুদ্ধি করে জুনের কারের পিছু করে এবং সেও ওই পয়েন্টে পৌঁছে যায়। এরপর তারা দুজন আগে শিয়াওয়ের বাসায় ঢোকার জন্য দৌড় লাগায়। তারা ভিতরে গিয়ে শিয়াওয়ের ভাই বোনকে পটাতে থাকে যাতে শিয়াও তাদের প্রতি ইমপ্রেস হয়ে যায়। কিচেনের একটা পাইপ লিক হয়ে গিয়েছিল। জুন বলে আমি ওটা ঠিক করতে পারি, অ্যাব্রোড থাকতে আমি নিজের কাজ নিজেই করতাম। গুশি বলে আমিও পারি, আগের মুভিতে তো আমি একটা পাইপ ঠিক করার অভিনয় করেছিলাম। ব্যাস, তারা দুজন যেখানে যাবে সেখানে তো উপকারের জায়গায় ক্ষতি বেশি হবে এটা শিওর। ঠিক তাই হয়, তারা খারাপ পাইপটা তো একদম ভেঙে ফেলে এবং ভালো পাইপগুলোও ভেঙে রুমের ভিতরে পানি পানি করে ফেলে। শিয়াও তাদের দুজনের এমন উদ্ভট কর্মকাণ্ড দেখে ওখান থেকে বাসায় পাঠানোর ট্রাই করে। গুশি ভেজা কাপড়ে ওখানে সোফায় বসে পড়ে আর বলে ডিনার না করে গেলে তুমি রাগ করতে পারো।
আমার জন্য এটা রান্না করবে এবং এটাতে এই মশলা এতটুকু পরিমাণ করে দিবে। শিয়াও তাদের এমন অবস্থা দেখে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয়। ওয়েল ডিয়ার, পরের দিন পুরানো স্মৃতি তাজা করার জন্য তাদের বাসা রেডি ছিল। তারা ওই বাড়িতে সবাই আসে এবং এটা দেখে শিয়াবের খুশির কোনো সীমাই থাকে না। তারা সবাই মিলে অনেক হ্যাপি মোমেন্ট স্পেন্ড করে। তবে পরের দিন সকালে তাদের সমস্ত খুশি মাটি হয়ে যায়। তার বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে। ইমার্জেন্সি তাকে হসপিটালে নেওয়া হয়, তবে অপারেশন থিয়েটার থেকে তার বাবা লাশ হয়ে বের হয়। মানে শিয়ার বাবা আর এই দুনিয়াতে নাই। শিয়াও তার বাবাকে নিজের থেকে অনেক ভালোবাসত এবং খুবই ফ্রেন্ডলি ছিল। তাই তার বাবা মারা যাওয়ায় শিয়া একদমই ভেঙে পড়ে। সে নিজেকে একটা রুমে বন্দি করে নেয়। খাওয়া পান করা ছেড়ে দেয়, রুম থেকে বের হয় না বা কারোর কথা শোনেও না। তার ভাই তাকে বোঝানোর অনেক ট্রাই করে, তবে এটাতে কোনোই লাভ হয় না। গুশি এবং ম্যানেজার তাকে কল করে অফিসে যেতে বলে, তবে শিয়া মানা করে দেয়। বলে, আমি একটা উদ্দেশ্যে তোমার অ্যাসিস্ট্যান্ট হয়েছিলাম, এখন আর আমি ওখানে গিয়ে কি করব? এজন্য মনে করে নাও আমি ওই জব থেকে রিজাইন করে নিয়েছি। তার এমন মন খারাপ দেখে গুশি ওই পাপ্পিটা নিয়ে শিয়াওয়ের বাড়িতে যায়। শিয়াওকে ডেকে বলে, পাপ্পিটা তোমাকে জন্মের মিস করছে, তুমি বাইরে আসো। তবে শিয়াও তার কথা শুনে না, সে দরজা খোলে না। তাই গুশি শিয়াওয়ের মায়ের নিকটে যায় এবং বলে, শিয়াও বড় হয়ে গেছে, তবে সে তো আপনারই মেয়ে। আপনি তাকে বোঝানোর ট্রাই করেন, তাহলে হয়তো তার কষ্ট কিছু হলেও কমবে। এরপর শিয়াওয়ের মা শিয়াওকে সাথে করে নিয়ে তার বাবার সমাধির পাশে যায় এবং তাকে বোঝানোর ট্রাই করে। তবে শিয়া মনে হয় অনেকটা ভেঙে পড়েছিল। এরপর গুশি শিয়াওয়ের ভাই বোনের সাথে শিয়াওকে একটা জায়গায় নিয়ে যায়। গুশি তার বাবার একটা হলোগ্রাম ভিডিও বানিয়েছিল। এখানে তার বাবা তাকে বলে, আমি অনেক খুশি আছি, তুমি আমাকে অনেক হ্যাপি করেছো, কিন্তু আমার আত্মার শান্তি তখন হবে যখন তুমি তোমার লাইফটা খুব সুন্দরভাবে পার করবে। গুশি শিয়াকে জড়িয়ে ধরে বলে, তোমার বাবাকে নিয়ে যে মুভিটা তৈরি হচ্ছে তুমি এটাতে রোল প্লে করো। যতদিন এই মুভিটা কমপ্লিট না হয়ে যায় ততদিন তুমি জব থেকে রিজাইন করো না। যাই হোক, কিছুদিন পর শিয়াও পুনরায় তাদের টিমে এসে এন্ট্রি করে এবং তাকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়, স্পেশালি গুশি আর জুন। বাইরে এসে জুন শিয়াওয়ের সাথে গল্প করছিল আর ভিতরে গুশির ইন্টারভিউ চলছিল। গুশি তার ইন্টারভিউ ছেড়ে ছুটে আসে জেলাস হয়ে এবং শিয়াওকে দূর করে বলে, এটা আমার অ্যাসিস্ট্যান্ট। ম্যানেজার বলে, বস একটু বেশি হয়ে যাচ্ছে না? গুশি বলে, আরে সে তো আমার এমপ্লয়ি, এজন্য আমি তাকে একটু বেশি বেশি কেয়ার করি, এটা সিম্পল। শিয়া মন দিয়ে কাজ করে, কারণ মুভিটা তার বাবা এবং তার ফ্যামিলিকে নিয়ে বানানো হচ্ছিল। জুন শিয়াওয়ের মন ভালো করার জন্য বলে, চলো আমরা ক্লাইম্বিং করতে যাই। আর এই কথা গুশি শুনে নিয়েছিল, তাই সে ওখানে পৌঁছে যায়, যাতে করে তারা একা একা টাইম স্পেন্ড করতে না পারে। তারা দুজনই ক্লাইম্বিং করতে প্রস্তুত। তারা ক্লাইম্বিং করে শিয়াওকে দেখিয়ে ইমপ্রেস করবে। তখনই শিয়াওয়ের মায়ের কল চলে আসে এবং তার সাথে শপিং করতে নিয়ে যেতে চায়, তাই শিয়াও ওখান থেকে চলে যায়। শিয়াও এই সময়টা 8 বছর ধরে অপেক্ষা করছে। তবে বেচারি দুইজন এখান থেকে যেতে পারে না, কারণ বহু ফ্যান আর রিপোর্টার আসে তাদের ক্লাইম্বিং করা দেখতে। বেচারা দুইটা পুরাই ফাঁদে ফেসে যায়। ক্লাইম্বিং করতে তাদের প্রচুর কষ্ট হয়, তারপরও তাদের ছাড় ছিল না। পরে দেখি শিয়াও তো পটে না, তবে তারা দুজন আর সোজা হয়ে হাঁটতে পারছিল না। এখন থেকে দুই হিরোর ভিতরে ঠেলাঠেলি লেগে যায় কে শিয়াওকে পাবে। ওদিকে শিয়াওকে মারার জন্য লিন গুন্ডা ফিট করে রেখেছে। শেষমেশ শিয়া কার হতে পারে এবং শিয়া কি বেঁচে থাকবে, নাকি এই দুই হিরোর ভিতর কেউ জান দিয়ে শিয়াকে বাঁচাবে? ডিয়ার, এই ড্রামাটা কিন্তু অনেক বড় একটা ড্রামা। তারপরে অর্ধেকটা এক্সপ্লেন করলাম আর অর্ধেকটা বাকি আছে, সে অর্ধেকটা আমি 3-4 দিনের ভিতরে দিয়ে দিবানে। আসলে রমজান মাসে ফুল ড্রামা দিতে পারতেছি না। আমি রমজান মাসে যতগুলো ড্রামা দিচ্ছি দেখো সবগুলো এই 2টা করে এপিসোড করছি। একটা হচ্ছে ফার্স্ট এপিসোড, একটা হচ্ছে লাস্ট এপিসোড। তো ফার্স্টেরটা তো আজকে দেখে নিলা, তো লাস্টেরটা আমি 3-4 দিনের ভিতরে দিয়ে দিবানে। আর এমনিতে মন মেজাজ ভালো না, কারণ ইউটিউব সমস্ত চ্যানেলগুলো ডিলিট করে দিচ্ছে, রিমুভ করে দিচ্ছে ইউটিউব থেকে। আমার চ্যানেল যে কখন রিমুভ করে দিবে আমি নিজেও জানি না। রিমুভ করে দিলে কি হবে, প্রচন্ড হার্ট হবে আমি, কারণ তোমাদের হারাতে হবে। ইনকাম তো বড় কথা না, ইউটিউবের ইনকাম কতই বা ইনকাম করি আমরা, কিন্তু তোমাদের সাথে তো আমার একটা লং টাইম সম্পর্ক হয়ে আসছে। অনেক মিস করবো যদি এভাবে হারাই যায়। ডেসক্রিপশন বক্সে আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক আছে, ওখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যদি হারাই যায় তাহলে ওখানে অন্যরকম ভিডিও দিলাম, এক্সপ্লেন ভিডিও না দিলাম, অন্যরকম দিলাম। মাঝে মধ্যে দেখা বা কথা বলা তো হবে। এই এক্সপ্লেন ভিডিও ছাড়া আর কি ভিডিও দিব? ব্লগিংও করতে পারি ফিউচারে। সাবস্ক্রাইব করে রেখে দিও, ডেসক্রিপশন বক্সে রাখছি লিঙ্কটা। তো ডিয়ার, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই লাস্ট পার্টের সাথে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।